Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to our new blog. আজকে আমি আর জাহিদ ভাই যাচ্ছি নিমতলি মাওয়ারের দিকে। আমাদের সাথে আরো ৮-১০ জন আছে, তারা আমাদের জন্য দোলাই পারে অপেক্ষা করতেছে। সো সেখানে গেলে তাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, যদি সেটুকু রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে নেয় আমাদেরকে, আশা করি নিবে। যাচ্ছি, ঘুরা হবে, আড্ডা হবে, মজা হবে, মাস্তি হবে, সাথে আপনারাও থাকবেন, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। অনেক দিন পরে একটা ট্যুর দিতে যাচ্ছি, ছোটখাটো একটা ট্যুর ঢাকার কাছেই। কারণ সেই কবে বান্দরবন গেছিলাম, বান্দরবন যাওয়ার পরে আর মানে কোনো ট্যুর দেওয়া হয় নাই। এই প্রথম বান্দরবনের পরে প্রথম ট্যুর দিতেছি, তাও বেশি লং ডিস্টেন্সে না, কাছেই যাচ্ছি। মাত্র ঢাকার থেকে আমি ম্যাপে দেখলাম ২৪-২৫ কিলোর মতো। তো টোটাল আসতে যাইতে হয়তো আপনার ৫০ বা ৫৫ কিলোর মতো হবে। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল যাচ্ছি মাওয়াতে, দেখি কি হয়। সবাই দোয়া করবেন, কারণ মাওয়াতে অনেক সময় অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সহি সালামতে নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে, এটাই রাব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়া। আসলে আমরা যারা বাইক চালাই সবারই একটাই চাওয়া পাওয়া, যাতে আমরা যেখানেই যাই না কেন যাতে সহি সালামতে যেতে পারি, আবার আসতে পারি, এটাই নিয়ত করে বের হই। আর আসলে আমরা যারা বাইক চালাই আমাদের উচিত যে সবসময় স্পিডে লিমিটে রেখে চালানো, কারণ অতিরিক্ত স্পিডেই আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে আর কি। আমি অবশ্য সবসময় ধরেন আমি আমার লিমিটের মধ্যে রেখেই বাইক চালাই, কখনো ওভার স্পিডিং করি না। এটা হচ্ছে আমারও একটা অপছন্দের বিষয়, যে ওভার স্পিডিং করা। সবসময় চেষ্টা করি লিমিটের মধ্যেই থাকতে। আসলে আমরা বান্দরবন যেই 11 জনের মতো ট্যুরে গেছিলাম, তো ম্যাক্সিমাম সবাই আজকে যাবে, কারণ হচ্ছে মানে আমাদের একটা এখন ট্যুরের গ্রুপ হয়েছে। আমরা প্রায় সময় এদিক সেদিক যাই, কিন্তু আমি আসলে যেতে পারি না, কারণ হচ্ছে অফিসে একটু বেশি ব্যস্ত থাকি। ওনারা আবার একটু মানে সময় পায়, তাই যাইতে পারে। বান্দরবনের পরে ওনারা এর আগেও কয়েকবার ট্যুরে গেছে, কিন্তু আমি যাইতে পারি নাই। তো এই প্রথম আমি যাচ্ছি আবার বান্দরবনের পরে। আমরা যারা আপনার শনিয়াকড়া, রায়েরবাগ বা মাতুয়েল সাইনবোর্ড চিটাং রোড থেকে আপনার মাওয়ার দিকে যাব, তারা কিন্তু ফ্লাইওভারে উঠবো না। হ্যাঁ, আপনারা যদি কেউ না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন। যদি ফ্লাইওভারে উঠি তাহলে আমরা মাওয়ার দিকে যেতে পারবো না। আমরা কিন্তু যাত্রাবাড়ির নিচে দিয়ে, ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে হবে। আপনি যাত্রাবাড়ির ৪ রাস্তা হয়েও যেতে পারেন, আবার দোলাইপাড়ের যে একটা শর্টকাট রাস্তা আছে ওইটা দিয়েও যেতে পারেন। আমরা একটু শর্টকাট মারবো, আমরা সেই যাত্রাবাড়ির মোড়ে যাব না, ৪ রাস্তার মোড়ে যাব না। এর আগে হাতের বামে একটা রাস্তা ঢুকছে, এটা দিয়ে ওই যে দোলাইপাড় যাওয়া যায়। তো আমার ডান দিকে হচ্ছে ফ্লাইওভারে ওঠার রাস্তা, কিন্তু ফ্লাইওভারে উঠিনি আমরা। আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে হাতের বামে চলে যাব। আসলে আপনার চিন্তা করি যে প্রতি শুক্রবার কোথাও না কোথাও যাব, কিন্তু ভাই বিশ্বাস করেন মানে সারা সপ্তাহ মানে উপর দিয়ে একটা ভালোই দখল যায়, কারণ প্রাইভেট একটা কোম্পানিতে জব করি। আর আপনারা জানেন প্রাইভেট কোম্পানিতে জব করলে ডিউটি কত বেশি হয়, এবং শরীরের উপরে ভালোই দখল যায়। সেই কারণে হচ্ছে মানে শুক্রবার আসলে মনে চায় যে সারাদিন বাসায় থাকি, একটু ঘুমাই, এ কারণে কোথাও যাওয়া হয় না। আর এই যাওয়া না হওয়ার কারণে নিয়মিত ব্লগ করতে পারি না, ব্লগ দিতেও পারি না। চেষ্টা করতেছি যে যাব, চিন্তা ভাবনা করতেছি যে প্রতি শুক্রবারই কোথাও না কোথাও যাব। আমার সাথে আছে জাহিদ ভাই। জাহিদ ভাইও হচ্ছে গিয়ে মানে যাবে যাবে করে যেতে পারে না, তারও ব্যস্ততা থাকে। তো দুজনই প্ল্যান করতেছি যে আসলে একটা ড্রোন কিনবে জাহিদ ভাই। তো ওই ড্রোন কেনার পরে
রেগুলারই কোথাও না কোথাও যাব ইনশাল্লাহ। তখন আপনারা রেগুলারই কোথাও না কোথাও যাব যে সেই ভিডিও পাবেন ইনশাল্লাহ। রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা একটু মেঘলা মেঘলা ভাব ছিল। আমরা তো ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না। সকালে দেখলাম যে আবার কুয়াশাও পড়ছিল, মনে হয়েছিল যে শীতকাল। শীতের বেলা যে কুয়াশা পড়ে, আজকে সকালে ওই রকমই কুয়াশা পড়ছিল। যাই হোক, আল্লাহর রহমতে এখন একটু রৌদ্রের দেখা পাইছি। দোয়া করি আল্লাহর কাছে যাতে সারাদিনই একটু রৌদ্র থাকে, তাহলে আসলে আমাদের ট্যুরটা একটু মজাদার হবে। কারণ বৃষ্টি হলে আসলে ধরেন ট্যুরের কোনো মজা নেই। বৃষ্টিতে ভিজা লাগে আর যে কোনো এক জায়গায় বসে থাকা লাগে। এই জন্য আসলে ট্যুর করে মজা হচ্ছে শীতকালে। সবাই ট্যুরে যায় এই কারণেই শীতকালে। দেখছি দেখছি, ওই তো আমাদের ট্যুর মেটরা এখানে অপেক্ষা করতেছে, তাদের দেখা পেলাম। কি অবস্থা ভাই? কি অবস্থা বড় ভাই? ভালো আছেন? কই ইয়াসিন ভাই কই? হ্যাঁ, যাচ্ছি আমরা নিমতলি। এখন মাওয়া রোডে উঠলাম। বাংলাদেশের অন্যতম সেরা রাস্তা হচ্ছে এটা, যে রাস্তায় বাইক পানির মতো চলে, কোনো ভাঙাচূরা নেই, একদম ক্লিয়ার রাস্তা। বাইকে উঠলেই মনে হয় টান দিয়ে 100 উঠে ফেলি স্পিড, কিন্তু না, লিমিটের মধ্যে থাকতে হবে। ওভার এক্সাইটেড হয়ে কোনো অ্যাক্সিডেন্ট করা যাবে না। সামনে হচ্ছে বাজাজের এন N160। হ্যাঁ, বাজাজের N160। ইয়াসিন ভাইয়ের বাইক চালাচ্ছে হচ্ছে মিঠু ভাই। ইয়াসিন ভাই এর আগে এখান দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করে আপনার বাইকের অবস্থাও 12টা বাজছে, ওনার অবস্থাও 12টা বাজছে। উনি হাত ভেঙে ফেলছিল, আঙ্গুল ভেঙে ফেলছিল, ওনার বাইক একদম মানে পুরা ধ্বজভঙ্গ বানায় ফেলছিল অ্যাক্সিডেন্ট করে। হয়েছে কি, যেরকম শুনছি, আমি তখন ওই মানে ট্যুরটাতে যাই নাই ব্যস্ততার কারণে। তো যেরকম শুনলাম, একটা ট্রাক নাকি তাকে চাপ দিছিল। চাপ দেওয়ার পরে এই যে রেলিং গুলো আছে, এই রেলিং গুলোর মধ্যে আইসা সে বাড়ি খাইছে। তো বাড়ি খাওয়ার পরে তার হাত প্লাস একটা আঙ্গুল ভাঙছে। আর হচ্ছে বাইকের অনেক ক্ষতি হয়েছিল। আসলে এই রোডটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা রোড, ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট হয়। আমরা আছি এখন পোস্তগোলা ব্রিজের উপরে। আমার ডান দিকে হচ্ছে সদরঘাট, ওই যে দেখা যায় ওইটা হচ্ছে সদরঘাট। একটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনারা যারা জানেন না যে ই কুরিয়ার সার্ভিসটা কোথায়, তাদের জন্য বলে দেই। ই কুরিয়ার সার্ভিসটা হচ্ছে আপনার এই পোস্তগোলা ব্রিজ পার হয়ে এই যে ডান দিকে, এই সামনে আপনার হাতের এদিক দিয়ে বামে যাবেন। বামে গিয়ে ওই ব্রিজের নিচে দিয়ে একটা রাস্তা আসছে, ওই রাস্তা দিয়ে ঘুরে এই যে এটা হচ্ছে ই কুরিয়ার, এই যে এখানে। ও সেই তো, মানে ধরেন আমি কিন্তু বেশি মোড়া দেই নেই অ্যাক্সিলেটার, তাতে 80-র উপরে স্পিড উঠে গেছে। মানে এই রাস্তায় অনায়াসই 100-র উপরে স্পিড তোলা যাবে, যেরকম বুঝতেছি। আর এই কারণেই হচ্ছে এই রোডে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। সেই একটা রাস্তা, সেই এই রাস্তাটাতে অনেক দিনই আসার ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। আমি এর আগে আসছিলাম হচ্ছে ওই যে একটু আগে আপনাদেরকে যে একটা ইনফরমেশন দিলাম, যে আপনার ই কুরিয়ার সার্ভিস যেখানে, ওই ওই লোকেশনটাই দু একবার আসছিলাম হচ্ছে বাইকের কাগজপত্র করতে। আমার এই বাইকটা হচ্ছে আবার ই কুরিয়ারের থেকে রেজিস্ট্রেশন করা, এই কারণে ওখানে নাম্বার প্লেট, তারপরে হচ্ছে আরো বিভিন্ন কাজে আসছিলাম। সো এই কারণে ওইটা চিনি, ওই পর্যন্ত আসছিলাম, এখানে আসি নাই।
এখানে হচ্ছে আপনার রাতের বেলা আসছিলাম হাইস গাড়িতে, একবার বাগেরহাট গেছিলাম একটা কলিগের বিয়েতে। তো তখন রাতের বেলা হাইসে গেছিলাম। তো রাতের বেলা গেলে আসলে অত একটা কিছু দেখা যায় না বা চিনা যায় না, কিন্তু দিনের বেলা বাইকে গেলে আসলে মজাটা বোঝা যায়। এই তো আমরা একটু থামছিলাম, এই কারণে আমাদের টিম মেম্বার একজনের বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সে কারণে একটু থামছিলাম। এখানে তো প্রচুর ওভার স্পিডিং করার মানে করে দেখা যাচ্ছে। এই যে বাসগুলা যাচ্ছে, বাসগুলোর স্পিড প্রায় 100-র কাছাকাছি। তবে এই রোডটা ওভার স্পিডিং করার জন্যই মনে হয় তৈরি করছে, আমার যা ধারণা। আর এ কারণে এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই যে জায়গায় জায়গায় বাস স্লো করা, এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ। আমাদের স্পিড তো 90 প্লাস এরকম। আমি এর আগে কখনো আপনার হাইওয়েতে এরকম দেখি নাই যে বাস বলেন বা অন্যান্য যে গাড়িগুলো আছে সবগুলা গাড়িতে এত স্পিড। আমি সবসময় ঢাকা চিটাগং হাইওয়ে যেটা আছে ওইটা দিয়ে যাতায়াত করি। তো ওইটার মতো এটা না, ওইটাতে কিন্তু এত বেশি টানা যায় না, কারণ ওইটাতে গাড়ির চাপ অনেক বেশি, এই কারণে ওইটাতে টানা যায় না। আর এটাতে গাড়ির চাপ মোটামুটি ওইটার থেকে কম আছে, সে কারণে সবাই একটু স্পিডে চালায় যা দেখতেছি। সামনে সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে। ও আমরা কি বামে যাব? আমাদের আমাদের টিম মেম্বার বামে যাচ্ছে, সো আমরা বামে যাব। ও বেশিক্ষণ তো মাওয়া রোডে থাকলাম না। আমরা যেখানে যাব ওই জায়গায় যেতে হলে মনে হয় যে মাওয়া রোডে বেশিক্ষণ থাকা লাগে না, সাইড দিয়ে চলে যায়। এটা কি আবদুল্লাহপুর নাকি সম্ভবত? কারণ একটু আগে দেখছিলাম যে আবদুল্লাহপুর 3 কিলো, তার মানে এটা আবদুল্লাহপুর। হ্যাঁ, আবদুল্লাহপুর টোল প্লাজা। এই তো টোল প্লাজা, শুধু নামেই, টোল নেয় না। আমার ক্যামেরাটা বন্ধ ছিল তাই আপনাদেরকে দেখাইতে পারলাম না। একটা ট্রাক চলতেছে আমার সামনে, তা একটা সিএনজি সে ওভারটেক করতেছে, ট্রাকওয়ালা সিগন্যাল দিল যে ওভারটেক করতে না, কিন্তু সে তারপরে ওভারটেক করতে গিয়ে একটা সামনে অটোতে লাগাই দিছে। মানে সিএনজি ওয়ালা একটা ফাউল, মানে বেয়াদব। ওই সিএনজি ওয়ালার নামে পিটানো উচিত। ওই যে আপনার সামনে যে সিএনজি ওয়ালাটা দেখছেন না, সামনে লাস্টে এই সিএনজি ওয়ালাটা, এটা ফাউল একটা সিএনজি। এ গাইরুল ভাই, এই সিএনজিটা কি করছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ও খুব সুন্দর একটা ব্রিজ হইতেছে। আমরা আসলে মাওয়া রোডে যাচ্ছি না, মাওয়া রোডের পাশে যে একটা সাব রোড আছে ওইটা দিয়ে যাচ্ছি। আমাদের ডান সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাওয়া রোড। এখন কি কারণে আসলে ওইটা দিয়ে যাচ্ছি না সেটা আমি জানি না, আমার টিম মেম্বাররা জানে, কারণ আমি প্রথম যাচ্ছি, চিনি না। তারা যেভাবে যাবে তাদের পিছনে পিছনে সেভাবেই যেতে হবে আমার। খুব সুন্দর একটা ডাউনহিল। এটা বান্দরবন না, এটা হচ্ছে মাওয়া। মাওয়া যাইতে যে রাস্তা সেখানে ডাউনহিলটা দেখে ভালোই লাগলো। বান্দরবনের কথা মনে পড়ে গেল। আসলে বান্দরবনে আমরা যে একটা ট্যুর দিছিলাম সেই ট্যুরটা এখনো মাথার মধ্যে রয়ে গেছে। মানে ট্যুরটা কোনো মতেই বলতে পারতেছি না, এত ভালো লাগছে ট্যুরটা। আপনারা যারা বান্দরবন গেছেন বাইকে তারাই একমাত্র বলতে পারবেন যে কত ভালো লাগছে। গ্রামের রাস্তা কত সুন্দর, হ্যাঁ দেখেন চারদিকে গাছপালা কত সুন্দর, কিন্তু ঢাকা শহরের মধ্যে এরকম সুন্দর গাছপালা পাবেন না। রাস্তা আছে সুন্দর, কিন্তু এত সুন্দর ওয়েদার পাবেন না। এটাই হচ্ছে গ্রামের মজা। আমরা আসছি মাওয়ার দিকে, মাওয়ার এদিকে হয়তো নিমতলা নামে একটা গ্রাম আছে, ওই গ্রামের দিকে যাচ্ছি।
আসলে গ্রামের পরিবেশটাই অনেক ভালো লাগে। একদম নিখুঁত অক্সিজেন পাওয়া যায় এখানে। ঢাকা শহরের দূষিত অক্সিজেন নিতে নিতে আমরা অভ্যস্ত। এই কারণে হচ্ছে একটু গ্রামের দিকে আসলে খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। এই যে আজকে এখানে আসছি, খুবই ভালো লাগতেছে। আমরা যে যাচ্ছি, আমাদের রাস্তাটার ডান দিকে হচ্ছে একটা খালের মতো, গ্রামে এটাকে খাল বলে। আমাদের গ্রামেও এরকম খালের পাশে এরকম রাস্তা আছে। তো ওই রাস্তা দিয়ে আসলে গাড়ি চালাইতে ভালোই লাগে। এই গ্রামের পাশে এরকম একটা খাল থাকলে হয় কি, আপনার দূর দূরান্ত থেকে কোনো ট্রলার বা নৌকার মাধ্যমে গ্রামের যেই আপনার দোকানদাররা যে মালামাল নিয়ে আসে তাদের জন্য খুবই উপকার হয়। এবং ঘরবাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট সবগুলোই আনতে নিতে খুবই সুবিধা। নিমতলা হাউজিং লিমিটেড, দারুণ পরিবেশ, দারুণ। মানে গ্রামের রাস্তাগুলা দেখতে এতই সুন্দর, আপনি যারা গ্রামে থাকেন না তারা কখনোই বুঝবেন না। মানে যারা শহরাঞ্চলে বসবাস করেন তারা কখনোই বুঝতে পারবেন না গ্রামে না আসলে। সো আমি বলবো যারা শহরে বড় হয়েছেন তাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা কোনো রিলেটিভ থাকলে গ্রামে আসতে, তাদের বাড়িতে ঘুরতে, না আসলে মজা বুঝবেন না। আমি গ্রামে বড় হয়েছি, বাট শহরেও থাকি অনেক বছর, প্রায় তো আপনার 20 বছরের কাছাকাছি শহরে। তো ওই 20 বছরের আগে হচ্ছে গ্রামেই বসবাস করতাম। এখনো গ্রামে যাওয়া হয়, সেটা হচ্ছে বছরে 2 বার বা 3 বার যাওয়া হয়। তো ওই অনেকদিন পর পর যাওয়া হয়, তো সে কারণে গ্রামে গেলে প্রচুর প্রশান্তি লাগে, অনেক প্রশান্তি লাগে। মানে আমার মনে হয় কি, গ্রামে গেলে আমি অক্সিজেন বেশি পাই। এটা মনে হওয়ার কোনো কারণ নেই, কারণ আসলে গ্রাম অঞ্চলে গাছপালা বেশি থাকে, কারণ আমরা তো গাছপালা থেকেই অক্সিজেন নেই। সো এই কারণে গ্রামে গেলে অনেক ভালো লাগে। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, দুপাশে গাছগাছালি, আর হচ্ছে ধানের জমি বা অন্যান্য ফসলের জমি আছে। কতই না সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর। ওই যে দেখেন চারদিকে শুধু খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, অভাব নেই। এই যে দেখেন আম গাছে আম ধরছে, কত সুন্দর যে আম ঝুলে রয়েছে। এগুলো আসলে শহরে দেখা যায় না তেমন একটা, একমাত্র গ্রামে আসলেই এগুলা দেখা যায়। গ্রামাঞ্চলের মধ্যে মানে যে একটা বাতাস পাবেন আপনি, এই বাতাসটা হচ্ছে খুবই ঠান্ডা ধরনের। আর আমরা ঢাকা সিটিতে যে বাতাসটা আমাদের গায়ে লাগে, ওইটা মনে হয় একটা ব্যবসা গরমের একটা বাতাস লাগে। মানে আমি যেটা এখন ফিল করতেছি, যে গ্রামের আবহাওয়া, গ্রামের বাতাস খুবই ভালো লাগে।